দেখো, অল ওভার ইন্ডিয়ান ফুটবলে শুধু সারাদিন ধরে আনোয়ার আলী চলতে পারে না। তার কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে আরও প্রচুর প্লেয়ার রয়েছে, ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস রয়েছে এবং অবশ্যই মেজর কিছু আপডেটস রয়েছে। সারাদিনে আমরা হয়তো ভুলতে বসেছিলাম, ইনক্লুডিং মি। তো আমার জন্য এবং তোমাদের সবার জন্য রাত্রের এই ভিডিওটা, যেখানে কিছু মেজর বিষয় অবশ্যই আলোচনা করার রয়েছে, যার মধ্যে প্রথমটা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। কালকে একটা কথা বলেছিলাম যে হায়দ্রাবাদ কিন্তু ডুরান্ট থেকে ব্যাকআউট করছে, হায়দ্রাবাদ ডুরান্ট থেকে নাম তুলে নিয়েছে এবং সেটা অলরেডি অফিসিয়াল হয়ে গেছে। ডুরান্ট কর্তৃপক্ষ প্রথমে ডেম্পো এসির কাছে গেছিলো, কিন্তু ডেম্পো এসি আপাতত টিম নামাতে পারবে না, জানিয়েছে কিছু ট্রাভেলিংয়ের সমস্যা রয়েছে। তো ফাইনালি তারা কিন্তু রাংডাজিয়েট ইউনাইটেড, হারিয়ে যাওয়া একটা নাম, তাদেরকে ডুরান্ট কাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং ফাইনালি রাংডাজিয়েট ইউনাইটেডই কিন্তু হায়দ্রাবাদ এফসিকে রিপ্লেস করতে চলেছে। কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আইএসএল এবং সুপার কাপ, এই দুটো টুর্নামেন্ট অনেক বেশি করে আমাদের কাছে প্রায়োরিটি রয়েছে, কারণ এই দুটো টুর্নামেন্টে জেতা হারার ওপরে গোটা সিজনে পারফরমেন্সের প্যারামিটার ডিপেন্ড করছে এবং অবশ্যই আগামী দিনে এএফসি কম্পিটিশনসে যে দুটো স্লট রয়েছে, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, সেটাও কিন্তু ম্যাটার করছে। এবং এখানে সবথেকে সারপ্রাইজিং ব্যাপার যে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু আগামী দিনে আইএসএল এবং সুপার কাপে নাও খেলতে পারে, এরকম একটা চান্স তৈরি হচ্ছে। 15ই আগস্ট তার মধ্যে কিন্তু জানাতে বলা হয়েছে যে তারা আদৌ আইএসএল সিজন 11-এ পার্টিসিপেট করতে পারবে কি না। যেহেতু সেপ্টেম্বর মাসের 14 বা 15 তারিখ থেকে আমাদের আইএসএল শুরু হবে, তো সেই কারণে এক মাস আগে ওদেরকে ডেডলাইন দিয়ে দেওয়া হলো যে তোমাদের পার্টিসিপেশন কনফার্ম করো, আদারওয়াইজ কিন্তু ফিক্সচার রয়েছে যেটা পেন্ডিং, সেটা কিন্তু এখন অবধি পাবলিশ করা যাচ্ছে না। সমস্তটাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র হায়দ্রাবাদ এফসির কনফার্মেশন না পাওয়ার জন্য এই ফিক্সচার আইএসএল কর্তৃপক্ষ বার করতে পারেনি, যেটা অনওয়ার্ডস 16 আগস্ট হয়তো যে কোনো মুহূর্তে আমাদের সামনে এসে যাবে, বা ওদের যে রিচেক বা রিভেরিফিকেশন রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পর এসে যাবে। তো হায়দ্রাবাদ এফসির জন্য একটা বড় কালো সময় আগামী দিনে অপেক্ষা করে রয়েছে। দ্বিতীয় যে বিষয় শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসি থেকে বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু কেউ পিএসসিতে মুভ করছে, আবার কিছু প্লেয়ারের জন্য হায়দ্রাবাদ অলরেডি মাঠে নেমেছে যে ভাই আমার প্লেয়ারকে নিয়ে নাও। কি আর করা যাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রাস্তা নেই, কারণ আগামী দিনে কি হবে, কতদিন অবধি হায়দ্রাবাদ এফসি না খেলেও সাস্টেন করে থাকবে, একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে পুরো ব্যাপারটা। যে প্লেয়ার সবার আগে পিএসসিতে আপাতত মুভ করে ফেলেছে, দুজন তো তাদের আজকে কেস মিটে গেছে বলেই শোনা যাচ্ছে। একটা হচ্ছে হুসেন সাজাদ প্যারে, আরেকজন মাখান ছোটে, তাদের বিষয় ক্লিয়ার হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। কয়েকদিনের মধ্যে হয়তো তাদেরও ভার্ডিক্ট সামনে এসে যাবে। আর যে প্লেয়ার একদম লেটেস্ট মুভ করেছে কিন্তু তার বিষয়টা আজকে সামনে আসেনি, যেহেতু একটু লেট হয়ে গেছিলো, সেটা হচ্ছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। এবং ভিঘ্নেশ দক্ষিণামূর্তি অলরেডি তার জাস্ট কজ নিয়ে পিএসসিতে গেছে এবং তার নন পেমেন্টের ইস্যু রয়েছে। আগে এটা নিয়ে আমরা কথা বলেছি, 27 জুলাই এটা কথা বলেছি। এবং সেই প্লেয়ারের কাছে বেশ কিছু ক্লাবের অফার রয়েছে, যার মধ্যে সবথেকে স্ট্রং এবং সবথেকে লুক্রেটিভ অফার কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে রয়েছে। এবং এখানে একটা ছোট্ট বিষয় শেয়ার করা রয়েছে, যেটা আরও একটা রিপোর্ট, যে গত সিজনের মাঝপথে এই প্লেয়ারটা ওড়িশা এফসিতে লোনে যায় এবং সেখানে ওড়িশা এফসির কাছে সুযোগ ছিল যে তাকে কিন্তু পার্মানেন্ট ডিলে তারা নিয়ে নিতে পারবে, এবং সেই মোতাবেক হায়দ্রাবাদ এফসি একটা অফারও রিচ করে ওড়িশার কাছে যে ওকে ভাই নিয়ে নাও এবং ট্রান্সফার ফি দিয়ে নিয়ে নিতে পারো। এবং ওড়িশা কিন্তু সেই জায়গাটা কোনোভাবে এন্টারটেন হয়নি, ওড়িশা পুরোপুরি ওর লোন কমপ্লিট হতে ওকে ছেড়ে দেয় এবং আবারও সে হায়দ্রাবাদে ফিরে যায়। আপাতত যা সিচুয়েশন, ওড়িশাও বুঝতে পেরেছিল যে এই প্লেয়ারটাকে হায়দ্রাবাদ এফসি অফিসিয়ালি রাখতে পারবে না, প্লেয়ার বেরোবে, এবং তারা একটা মোটামুটি জায়গাতে ছিল যে ও যখনই ফ্রি প্লেয়ার হবে ওকে সই করিয়ে নেওয়া হবে। কিন্তু বিধি বাম, মাঝখান থেকে ঢুকে গেছে ইস্টবেঙ্গল এবং তাকে গেম টাইমের অফার বলো বা তার স্যালারি অফার বলো, সেটা কিন্তু ওড়িশার থেকে অন্ততপক্ষে বেটার রয়েছে, এটা সবাই এই মুহূর্তে বুঝতে পারছে। এবং গত সিজনের মাঝপথে গিয়েও কিন্তু ভিঘ্নেশ কোনোভাবে গেম টাইম আদায় করতে পারেনি, কারণ গোটা সিজন জুড়ে দেখা গেছে যে সের্জিও লোবেরা তিনি কিন্তু এক্সপিরিয়েন্সড জেরির ওপরে অনেক বেশি ভরসা করেছেন। ভিঘ্নেশ যদি দেখে যে আবারও সে ওড়িশাতে যাবে, তাহলে কিন্তু সেই ব্যাকআপ অপশন হিসেবেই থেকে যাবে, যেটা ইস্টবেঙ্গলে এলে কিন্তু ওর ফার্স্ট চয়েস হওয়ার সম্ভাবনা রয়েছে। ওর এক্সপিরিয়েন্স মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ ওড়িশা সব দিক থেকে মিলিয়ে ওকে ফার্স্ট চয়েস করার একটা বড় চান্স থাকবে। অবশ্যই মার্ক জোসানপুইয়া রয়েছে, প্রথম ম্যাচটা ভালো খেলেছে, এনার্জি রয়েছে, অ্যাসিস্ট করেছে, ভালো প্লেয়ার। কিন্তু হ্যাঁ, যদি এক্সপিরিয়েন্সের কথা ভাবা হয়, লঙ্গার টার্মে একটা প্লেয়ারকে সামনের দিকে রেখে চিন্তাভাবনা করার কথা ভাবা হয়, তাহলে অবশ্যই সেখানে ভিঘ্নেশ সেই প্লেয়ার হতে পারে। আপাতত দেখা যাক সেটা হয় কিনা। এর পরের বিষয়টা অবশ্যই বলতে হবে মোহনবাগানের কিছু ম্যাটার, যার মধ্যে প্রথমটা হচ্ছে যে আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু আসছেন আগামীকাল সকালে, তাকে আমরা কলকাতাতে ল্যান্ড হতে দেখব, যেটা আপাতত বহু জায়গা থেকে রিপোর্টিং করা হচ্ছে যে সকাল 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু তার কলকাতায় এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্লেয়ার অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট, প্রায় রাত্রি 3টের সময় কলকাতা এয়ারপোর্ট
এয়ারপোর্টে প্লেয়ার নামে এবং যথারীতি যেভাবে বাংলার ফুটবল ফ্যান্সরা এয়ারপোর্টে থাকার কথা সেইভাবেই কিন্তু মোহনবাগান থেকেছে, গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে এবং তারপর টিম হোটেলে ফিরে গিয়ে আজকে কিন্তু অফিসিয়ালি প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছে। তো 10 নম্বর জার্সি গ্রেগ স্টুয়ার্টের গায়ে ওঠার কথা ছিল, সেটা উঠে গেছে, অর্থাৎ গত সিজন অবধি 10 নম্বর জার্সি ছিল হুগো বুমোর গায়ে, আপাতত সেটা গ্রেগ স্টুয়ার্টের গায়ে। তোমরা এখানে তোমাদের ওপিনিয়ন শেয়ার করো যে এটা কতটা আপগ্রেড হলো, কতটা ভালো হলো, না এখানে হুগো বুমো তাকেই কোথাও রেখে দিলে অন্য কিছু ভালো হতে পারতো, এটা তোমাদের ওপিনিয়নের উপর ছাড়লাম। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারের হোমকামিং হতে পারে, অ্যান্ড হি ইজ নান আদার দেন প্রীতম কোটাল। প্রীতম কোটাল যখন চলে যায় তখন একটা মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল যে যাই হয়ে যাক না কেন সাহাল আব্দুল সামাদকে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান নিতে পারতো, একটা ভালো নেগোসিয়েট করে নিতে পারতো, কিন্তু সেখানে প্রীতম কোটালকে কেন স্যাক্রিফাইস করা হলো? প্রীতম কোটালও যে কেরালাতে গিয়ে খুব একটা মানিয়ে নিতে পেরেছে, গত সিজনে যে খুব বেশি গেম টাইম পেয়েছে, একদম টিমের সামনের সারিতে থেকেছে, এরকম কিন্তু কিছু না। এবং প্রীতম কোটাল যে পারফরমেন্সটা মোহনবাগান অবধি দিয়ে গেছিলো সেখানে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। ন্যাশনাল টিমেও তার কল কমে গেছে, আগামী দিনে কল হবে কি হবে না সময় কথা বলবে। কিন্তু আপাতত দাঁড়িয়ে প্রীতম কোটালের একটা ভীষণ বড় দরকার রয়েছে যে টাইমটা ওর হাতে এখনও রয়েছে টপ লেভেল ফুটবল সার্ভ করার জন্য, সেটা কোথাও ও দিতে চায় এবং সেখানে মোহনবাগান ওর জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। কারণ কেরালাতে ডিফেন্ডারে ভর্তি রয়েছে, ডিফেন্ডার এত পরিমাণে রয়েছে, দুজন বিদেশি ডিফেন্ডারের পাশাপাশি ইন্ডিয়ান ডিফেন্ডারে ভর্তি। এখানে একটা কথা পরিষ্কার বলে রাখা ভালো যে মোহনবাগান কিন্তু শুরু থেকে, যখন থেকে এই আনোয়ার আলী প্রবলেমটা হয়েছে, যখন থেকে মোহনবাগান ফিল করেছে যে না আনোয়ার আলী আপাতত আর মোহনবাগানের আগামী সিজনে থাকবে না, কারণ যে প্লেয়ার থাকতে চাইছে না তাকে টেনে টুনে লাভ নেই এবং সেখানে একজন ইয়াং ডিফেন্ডারকে নিয়ে আসতে হবে। মোহনবাগানে কিন্তু প্রথম থেকে টার্গেটটা ছিল হার্মিপাম রুইবা এবং সেই হার্মিপাম রুইবার কাছে অফার রিচ করে। আগে থেকেই গত সিজনে দেখা গেছিলো যে তার সাথে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি হয়ে রয়েছে, কিন্তু এই সিজনে দাঁড়িয়ে কেরালা তাকে ছাড়তে একদমই রাজি না কোনোভাবে, মানে কোনোভাবে তারা এন্টারটেনই হতে রাজি না যে কোনো রকম ট্রান্সফার ফি বাবদ কিছু কথাবার্তা হবে, একটা নেগোসিয়েশন হবে, কিছু কোনোভাবে তারা রাজি না। কারণ তারা জানে যে যদি এই সিজনটা হার্মিপাম পারফরমেন্স করতে পারে আর যদি মোহনবাগানের গত সিজন থেকে এই সিজনেও ডিমান্ডটা থেকে যায় তাহলে আগামী সিজনেও ডিমান্ডটা থাকবে। এটা পুরোপুরি একটা বিজনেস স্ট্র্যাটেজি যেটা কেরালা প্রতিবার করে থাকে। ট্রফি না জিতুক, সাকসেস না থাকুক, কিন্তু মোটামুটি প্লেয়ার কেনা বেচার ক্ষেত্রে, বিশেষ করে প্লেয়ার সেল করার ক্ষেত্রে ওদের কিন্তু বড় একটা ব্রেন কাজ করে, যেটা ওরা প্রতিনিয়ত করে থাকে। এই সিজনে দেখা গেছে যে জিকসেনের জন্য কি রেকর্ড ট্রান্সফার ফি ওরা ফাইনালি আদায় করে ছাড়লো, যে একটা বিডিং আরম্ভ করে দিল দুটো ক্লাবের মধ্যে। সেটা আগামী দিন ওরা চাইছে যে হার্মিপামের জন্য হোক, কারণ যে বড় টিমগুলো রয়েছে সেখানে ইয়াং ডিফেন্ডার দরকার লাগলে তারা কিন্তু এসে বিড করবে এবং একটা বিডিং ওয়ার হবে এবং ওর জন্য একটা হাই ট্রান্সফার ফি তারা রিসিভ করবে। সেই কারণে হার্মিপামকে কিন্তু ওরা ছাড়ছে না। এবার এখানে মোহনবাগানের কাছে আর কোনো অপশন নেই। ডিফেন্সে যদি তোমাকে ডেপথ বাড়াতে হয়, ডিফেন্সে যদি মোবিলিটি আনতে হয়, তাহলে কোথাও কিন্তু এমন একজন সিনিয়র প্লেয়ারকে আনতে হবে যে প্লেয়ার রাতারাতি এসে মোহনবাগানের ওজনটা বুঝবে এবং আনোয়ার আলীর জায়গাটাকে খুব ভালোভাবে রিপ্লেস করতে পারবে। এবং সেখানে সিনিয়র প্রীতম কোটাল ছাড়া খুব একটা অপশন মোহনবাগান আর ভাবেনি। এবার এখানেও কিন্তু একটা বড় প্রবলেম যে কেরালা উল্টো দিক থেকে মোহনবাগানের কাছ থেকে দুটো প্লেয়ার চেয়ে বসেছিল। একজন প্লেয়ার ছিল হাইলি রেটেড, একজন ইয়াং প্লেয়ার, আর কারো জানতে বাকি নেই, অনেকদিন আগেই কথা বলেছিলাম, অভিষেক সূর্যবংশী। ডেসপারেটলি অভিষেক সূর্যবংশীকে মোহনবাগানের কাছ থেকে ওরা চেয়েছিল। মোহনবাগান বলেছে অভিষেক বাদে অন্য কোনো ওর লেভেলের প্লেয়ার ওই পজিশনে কাউকে নিয়ে কথা হতে পারে। তারপর ওদের দাবি হয় যে অনিরুদ্ধ থাপাকে দেওয়া হোক, অনিরুদ্ধ থাপাকেও কিন্তু মোহনবাগান দেবে না। আর তারপরে মিডফিল্ডে যে অপশনটা পড়েছিল যেটার জন্য ওরা দাবি জানাতে পারতো সেটা হচ্ছে দীপক টাংরি, কিন্তু দীপক টাংরিকে মোহনবাগান ছাড়বে না। তো আপাতত যে সিচুয়েশনে যাচ্ছে পুরো ব্যাপারটা, সেখানে কিন্তু মোহনবাগান দরকার হলে ট্রান্সফার ফি দিয়ে হলেও প্রীতম কোটালকে কেরালা থেকে নিয়ে আসবে, এরকম একটা সিচুয়েশনে মোহনবাগান রিচ করেছে। কারণ খুব বেশি দিন প্র্যাকটিস সেশনের বাইরে কিন্তু প্রীতম কোটালকে রাখার চিন্তাভাবনা নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই ডিলটাকে কমপ্লিট করে প্র্যাকটিস সেশনে প্রীতম কোটালকে ঢোকানোর একটা আপ্রাণ চেষ্টা এই মুহূর্তে চলছে এবং সেটা খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। এবার এটাই দেখার যে প্রীতম কোটালের জন্য কেরালা ব্লাস্টার্স তারা আবার কত টাকা ট্রান্সফার ফি দাবি করে। তবে হ্যাঁ, আবারও বলছি যে সম্ভাবনা থাকা আর ডিল ডান হয়ে গেল, সই হয়ে গেল, তার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে। তো সেইটুকু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখা যাক কী হয়। যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে পুরো ব্যাপারটা কিন্তু আপাতত মিটে যাবে। ব্যাস, এর বেশি আর কিছু শেয়ার করার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে দিতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।